হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিথমেটিক। তো অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে আগামী 1 মার্চ WBSSCর গ্রুপ সির এক্সাম হতে চলেছে এবং 8 মার্চ গ্রুপ ডির এক্সাম আছে। তো এক্সাম তো আর বেশি দিন বাকি নেই। তো এই টাইমটা অবশ্যই সবার উচিত যে বেশি পরিমাণে মক টেস্ট প্র্যাকটিস করা। তো এই মকেরই পারপাসে আমি ম্যাথের ওপরে একটা মকের সেশন নিয়ে এসেছি, এটা মক 1। তো এই মকের যে পিডিএফটা আমি রেডি করেছি, এটা তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করো, ওখানেই তোমরা পেয়ে যাবে পিডিএফটা। তো বেশি কথা আর বলতে চাই না, মকের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তো চলো আজকের মকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। অঙ্কটা খুবই ইজি। তো এখানে দেওয়া আছে 4^0.5 ইন্টু 0.5^4 ইন্টু 2^4। সেটা সিম্পলিফিকেশান আছে। তো সবাই জানি 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আবার 0.5 মানে হচ্ছে হাফ, তার মানে 2^12, হাফ হাফ কেটে গেছে, তো এটা হবে 2। আবার 0.5^4 মানে হচ্ছে ½ ইন্টু 2^4, তাহলে এটা আসছে 1। তার মানে আলটিমেট 2 ইন্টু 1 করলে অ্যান্সার হবে 2। অঙ্কটা কিছুই ছিল না। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখা যাক। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে যে রেকারিং নাম্বার। তো এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগে আমরা যা দেওয়া আছে টোটালটা লিখে নেব। তো এখানে যে সংখ্যাটা আছে 84181, এটা পুরোটা লিখে নিলাম। আর এখান থেকে মাইনাস করব, যেটায় উপরে রেকারিং নেই সেই অংশটাকে শুধু মাইনাস করব। তাহলে এক্ষেত্রে আসবে 841, এর মধ্যে নেই। বাই করতে হবে যতগুলোর উপরে রেকারিং নম্বর আছে ততগুলো 9, আর যতগুলোর উপরে রেকারিং নম্বর নেই ততগুলো 0। তো চলো এটাকে আগে ক্যালকুলেট করে নিই। তো এখানে 1 থেকে 1 0, 4 থেকে 4 গেলে 4, 8 থেকে 1 গেলে 3, 83,340/99,000। এবার এটাকে একটু শর্ট করে নিতে হবে। তো 0 0 কেটে গেল, আলটিমেটে 9 দিয়ে কাটবে 11, এটা 9 দিয়ে কাটলে 9 9 81, 2^2, মানে 9 2 18, 9 6 54। আবার এটা 2 দিয়ে কাটবে 550, এটা কাটবে 2 4 8, 263। তার মানে চলে এলো 463/550। এবার এখানে জানতে চেয়েছে যে মানে লব হরের পার্থক্য, মানে ডিনোমিনেটর মাইনাস নিউমিনেটর, মানে তোমার এটা আসবে হচ্ছে 550 মাইনাস 463 করলে হবে 87। তাহলে অ্যান্সার হয়ে গেল 87। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো এর পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তোমরা একটু এই অঙ্কটা আগে ট্রাই করো, টাইম দিচ্ছি, 15 সেকেন্ড টাইম নাও, দেন আমি আবার করাবো। আশা করি তোমাদের হয়ে গেছে, যদি না হয়েছে দেখে নাও কেমন হবে এটা। তো এখানে বলেছে যে ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও। তো এক্ষেত্রে সাজাতে গেলে আমরা যেটা জানি যে এই মানে লব এবং হরের মধ্যে পার্থক্যগুলো আগে ইকুয়াল করতে হবে। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 1 আর 3, মানে 2 পার্থক্য আছে। এটাই আছে 3,
এটায় আছে 3, আবার এটায় আছে 1, এটায় আছে 2, তাহলে কোনোগুলোই ডিফারেন্স সেম নেই। তো ডিফারেন্স সেম করতে হলে আমাদের কি করতে হবে, আগে এলসিএম বার করতে হবে, মানে লসাগু বার করতে হবে। তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে আমার প্রত্যেকগুলোর গ্যাপ আগে 6 করে নিতে হবে। তাহলে করে নিই, তাহলে 1/3 মানে দুই গ্যাপ আছে, মানে 6 করতে হলে 3 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 3/9। আবার তারপরেরটা 3 গ্যাপ আছে, মানে আরও 6 করতে গেলে 2 গুণ করতে হবে, তাহলে এটা হবে 8/14। তারপরটা সেমভাবে 4/10। তারপরেরটা 1 আছে, মানে 6 গুণই করতে হবে, 30/36। তারপরেরটা আসবে 9/15। তাহলে এই ক্ষেত্রে দেখো সবগুলোর মধ্যে গ্যাপ কিন্তু 6 করে চলে এসছে। এবারে হচ্ছে মেন হচ্ছে যার ওপরের সংখ্যাটা বড় সেই সংখ্যাটা হবে বড়, আর যার ওপরের সংখ্যাটা হবে ছোট তাহলে সে হবে সব থেকে ছোট। তার মানে এটা হবে সব থেকে বড় সংখ্যা আর এটা হবে সব থেকে ছোট সংখ্যা। তো এক্ষেত্রে ছোটটা হবে 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 2, তারপরে আসবে 5, তারপরে আসবে 4। তাহলে এটা কোন অপশনে আছে? অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। যখনই এইরকম গ্রাফে কোশ্চেন আসবে এই প্রসেসেই করতে হবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তোমরা একটু ট্রাই করো এই কোশ্চেনটা। তো চলো, আসলে এই অঙ্কটা সেরকম কিছুই নেই। তো এখানে 3টি ভগ্নাংশের যোগফল দেওয়া আছে, বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে। এবারে জানতে এসেছে 3টে ভগ্নাংশ কি কি হবে, আর বলে দেওয়া আছে মাঝের ভগ্নাংশটা ওই অনুপাতের থেকে অনুপাতটি যদি মাঝের অংশ থেকে বড় হয়, মোটামুটি এটা বলে দেওয়া আছে। এবারে আমি বলছি তাহলে 2^11/24 এটা হচ্ছে যোগফল। তার মানে এটা হচ্ছে 24 ইন্টু 2 মানে 48 প্লাস 59/24। এবারে দেখো একটা জিনিস, দেখো এইসব কোশ্চেনের ক্ষেত্রে পুরোটা করতে হয় না। তো এখানে নিচে 24 আছে, নিচে 24 তখনই আসবে যখনই এই 3টে সংখ্যার নিচের এলসিএমটা 24 আসবে। তাহলে আমরা ডিরেক্ট অপশন টেস্ট করলে এটা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখি কার সাথে মিলে। এটা দেখো 8 আছে, এখানে আছে 10, এখানে আছে 9। তাহলে এই 3টের লসাগুর মাঝখানে দেখো এটা 5 আছে, মানে 10 আছে মানে ওর মধ্যে 5 আছে, কিন্তু 24-এর মধ্যে দেখো 5 নেই, তার মানে এই অপশনটা হবে না। আবার তারপরেরটাতেও সেম, দেখো নিচে 5 আছে, 5 থাকলে তো তাহলে এখানে 24-এর মধ্যেও 5 থাকতো, যেহেতু নেই তাহলে এটাও হবে না। তারপরেরটাতেও দেখো নিচে 5 আছে, তাহলে এটাও হবে না। কিন্তু আলটিমেট দেখো এইটাতে দেখো 8, 6, 4, 8, 6, 4 এর এলসিএম 24, তার মানে এটা স্যাটিসফাইড করলো, তাহলে এটাই হবে অ্যান্সার। পুরো অঙ্কটা করতেই হলো না। তো চলো, আশা করি হয় বুঝতে পেরেছো কেমন করে অঙ্কটা করতে হবে শর্টকাটে করতে গেলে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। তো ফ্র্যাকশানের গসাগু করতে হলে যেটা আমি ফলো করি সেটাই তোমাদের বলবো, যে দেওয়া আছে দেখো 3.6, 0.54, 1.08 এর গসাগু করতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি প্রথমে কি করব, আমরা এই দশমিকটাকে ভুলে যাব, কি আছে জানার দরকার নেই, আমরা শুধু নর্মাল 36, 54, 108 এই 3টার গসাগু বার করব। তাহলে 36, 54 আর 108 এই 3টার গসাগু হচ্ছে 18।
লসাগু মানে তো আশা করি সবাই জানো, যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো 18। এবারে এটাকে 18টাকে আমরা কি করব, যতগুলো দশমিকের পরে সংখ্যা আছে সব থেকে বেশি, মানে 3.6 মানে তো একটা, মানে একটার সংখ্যার আগে দশমিক আছে লাস্ট, এটা দেখো দুটোর আগে আছে, এটা দেখো দুটোর আগে আছে, তার মানে হাইয়েস্ট দুটোর আগে দশমিক আছে। তাহলে দুটোর আগে দশমিক থাকা মানে কত, 100। তাহলে ওই যেটা গসাগু বেরাবে সেটাকে 100 দিয়ে ভাগ করে দেবো, তার মানে হয়ে যাবে 0.18। এইটা হবে অ্যান্সার। দেখো অপশন এতে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগে কি করব, দশমিকটাকে ভুলে যাব, ভুলে গিয়ে যেই সংখ্যাটা আছে সেইগুলোর আগে গসাগু বার করে নিব, তারপরে যত হাইয়েস্ট দশমিকের পরে সংখ্যা আছে ততগুলো 0 দিয়ে ভাগ করে দেব। ব্যাস, এটাই হচ্ছে দশমিকের গসাগু বের করার নিয়ম। তো চলো পরের অঙ্ক দেখা যাক। এই অঙ্কটাতেও সেরকম মানে কেমন কিছু কঠিন নয়। তো দেখো 5টি ঘন্টা একসাথে 5 বার যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজার পরে প্রথম একসাথে বাজবার পরে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। তো আগে আমাকে জানতে হবে কত সেকেন্ড অন্তর এরা আবার একসাথে বাজবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই 9, 6, 10, 8 এইগুলোকে আগে এর লসাগু বার করতে হবে। তো এর লসাগু হচ্ছে 9, 6, 8, লসাগু মানে 3 দিয়ে যদি করি, 3, 2, 10, 8, তাহলে 2, 5, 4, তাহলে 5, 4, 20, 3, 60, 120, 360, তাহলে লসাগু হলো 360। 360 সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে 6 মিনিট। তাহলে 6 মিনিট অন্তর তারা আবার একসাথে বাজবে। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 1 আওয়ার 60 মিনিট। তাহলে 60 মিনিটে টোটাল কবার বাজবে, 6 দিয়ে ভাগ করব, 10 বার। কিন্তু টোটাল কতবার বাজবে না, তারা প্রথম আবার একসাথে বেজেছে, তারপরে 6 মিনিট অন্তর তারা বেজে বেজে টোটাল 10 বার বাজবে। তাহলে আলটিমেট টোটাল কতবার বাজলো না 11 বার। চলো পরের অঙ্ক। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে পুরোপুরি করতে হয় না। দেখো দুটো সংখ্যা, অঙ্কটা কি বলা আছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এবং গসাগু গুণফল 48, সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য 13, তাহলে সংখ্যাগুলো কি কি। তো এক্ষেত্রে আমরা ডিরেক্ট অপশন টেস্ট করব, অঙ্ক করতে যাব না। তাহলে দেখো 48 মানে 48-এর ফ্যাক্টরগুলো আমরা দেখব এই কোশ্চেনে, মানে অপশনে আছে নাকি। তো দেখো আমরা যদি বি অপশন নিই, বি অপশনে দেখো 4 আছে, 17 আছে, তাহলে 4 আর 17 নিশ্চয়ই গসাগুর আর লসাগুর গুণফল, মানে 48-এর ফ্যাক্টর করলে 17 নিশ্চয়ই আসে না, তার মানে এটা আসবে না। এটার ফ্যাক্টরাইজ করলে 17 আসবে না কোনো মতে, তাহলে এটা হবে না। আবার তারপরেরটা দেখো 25 আছে, 25 মানে তার মধ্যে 5 আছে প্রাইম নাম্বার, 48-এর মধ্যে কখনো 5 আসবে না, এটাও হবে না। আবার দেখো এখানে আছে 11, 11 একটা প্রাইম নাম্বার, তাহলে 48-এর মধ্যে নিশ্চয়ই 11ও নেই, তার মানে এটাও হবে না। তাহলে একটাই অপশন পড়ে থাকলে ওটাই হবে অ্যান্সার। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই প্রসেসে করাটাই মনে হয় আমার বেটার, বেসিক থেকে করার থেকে টাইমটাও বাঁচবে। তুমি যখন করবে এগুলো 3-4 সেকেন্ডে হয়ে যাবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যায়। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকে। তো এই সব অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তো এই অঙ্কর ক্ষেত্রে নিয়মটা যেটা, সংখ্যাটা যদি ধরি, সংখ্যাটা যদি x হয়, তাহলে x ইকুয়াল টু এলসিএম মানে লসাগু
অফ 5, 6, 7, 8, 9 এটার গসাগু মাইনাস ডি। এবার ডিটা কি? ডিটা হচ্ছে কমন ফ্যাক্টর, কমন ডিফারেন্স আর কি। মানে 5, এই যে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ আছে 4, তাহলে এদের 5 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 1। আবার 6 আবার দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে, তার মানে এদের মধ্যেও ডিফারেন্স কত? কমন ডিফারেন্স কত? 1। আবার 7 দিয়ে ভাগ করছে, 6 ভাগশেষ থাকছে, তার মানে সেই কমন ডিফারেন্স 1। তার মানে সব ক্ষেত্রে দেখো কমন ডিফারেন্স সেমই থাকছে। তাহলে কমন ডিফারেন্স যখন সেম, কমন ডিফারেন্স যখন সেম, সেক্ষেত্রে এই প্রসেসে হবে এক্স ইকুয়াল টু গসাগু এলসিএম অফ এত মাইনাস ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? 5, 6, 7, 8, 9 এগুলোর এলসিএম হচ্ছে 5, 6, 7, 8, 9। তাহলে 2 দিয়ে কাটলে 5, 3, 7, 4, 9, 3 দিয়ে কাটলে 5, 1, 4, 3, 12, 5, 4, 3, 12, 12, 5, 60, 180, 360, মানে 360 ইন্টু 7 মাইনাস 1, 0, 7, 42, 7, 3, 21, 21, 4, 25, তাহলে 25, 4 মাইনাস 1 ইকুয়াল টু 2519। অ্যান্সার হবে 2519। আশা করি সবাই বুঝতে পেরেছো কেমন করলাম। এটা একদম বেসিক থেকেই হবে, এর কোনো শর্টকাট আমার মতে করা উচিত নয়, ভুল হবে করতে গেলে। তো ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এক্স হলো বৃহত্তম সংখ্যা যা 3808, 4798, 5128 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে এবং ভাগশেষ হচ্ছে 13। তাহলে এখানে বলেছে সংখ্যাগুলোর এক্স যে সংখ্যাটা হবে তার অঙ্কগুলোর যোগফল কত হবে। এক্ষেত্রে তো অপশন টেস্ট করা যাবে না, যেহেতু সংখ্যাগুলোর যোগফল জানতে চেয়েছে, এটাকে বেসিক থেকেই করতে হবে। তাহলে সংখ্যাগুলো 3808, এখান থেকে 13 মাইনাস করলে কত আসবে? 38 নয়, 3795। আবার তারপরটা আসবে, আমি যদি ডিরেক্ট করে নিই, 47, 13 বাদ গেলে 4785, তারপরটা হবে 5115। এবার এইটাকে আমরা ফ্যাক্টরাইজ করে নেব। ফ্যাক্টরাইজ করলে আসবে 3, 3 7 12, 3 4 12, 3 4 12, 11, 3 ইন্টু 5 11 ইন্টু 23। তাহলে এখানে আসবে, এটা ফ্যাক্টরাইজ করলে 3 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 23। সেম ভাবে এটাকেও ফ্যাক্টরাইজ করলে আসবে 3 ইন্টু 5 15, 11, 5 15 165 ইন্টু 165 29। আবার এটাকে ভাগ করলে আসবে 3 ইন্টু 5 ইন্টু 11, 3 31। তাহলে দেখো এই পার্টটা সবার ক্ষেত্রে কমন, এটাও কমন, এটাও কমন। তাহলে আমরা তো জানি গসাগু তাহলে এটাই হবে। তাহলে এইচসিএফ কি হবে? এইচসিএফ মানে গসাগু হচ্ছে মানে হবে 3 ইন্টু 5 ইন্টু 11, তার মানে 11 5 55 ইন্টু 3 165। তাহলে এক্স সমান বেরিয়ে গেল, এক্স সমান হচ্ছে 165, সরি 165। তাহলে এক্স এর অঙ্কগুলো যোগফল চেয়েছে, মানে
ওয়ান প্লাস সিক্স প্লাস ফাইভ, 6 5 11 প্লাস 1 12, তাহলে অ্যান্সার হবে 12। অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, এটা অরিজিনালি পরীক্ষায় আসলে একটু টাইম টেকিং সবার জন্য, কারণ এটা বেসিক থেকেই করতে হবে, যেহেতু এটা যোগ চেয়েছে। যদি এক্স এর মান দেওয়া থাকতো অপশানে, তাহলে তো অপশান টেস্ট করেই হয়ে যেত। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো, একটা বিদ্যালয়ে 50 জন ছাত্রের বয়স 12.9 বছর। যদি বিদ্যালয়ে একটা নতুন ছাত্র যোগ দেয়, তখন ওই গড় বৃদ্ধি পেয়ে হয় 13, তখন তাহলে নতুন ছাত্রের বয়স কত? তাহলে এক্ষেত্রে সবাই এইটা মনে রেখো, এটা মনে রাখতে হবে। তো নিউ যখনই অ্যাড হবে, নিউর এজ যদি জানতে চায় বা এভারেজ, নতুন কেউ এটা ওয়েট দিয়েও আসে অনেক সময়, এটা যেহেতু বয়স দিয়ে আছে তো নিউ এজ জি লিখলাম। যদি এখানে এজ এর বদলে ওয়েট দিত, তাহলে এখানে ওয়েটই লিখতাম। তাহলে নিউ এজ সমান লিখবো নিউ এভারেজ, নিউ এভারেজ প্লাস মাইনাস, মানে যদি যোগ করা, মানে যোগ করার পরে মানে যোগ দেয় শুধু, তাহলে এখানে প্লাস করবে। আর যদি মাইনাস হয়ে যায়, মানে অরিজিনালি কি বললাম, যদি যোগ দেওয়ার পরে কমে যায় তাহলে হবে মাইনাস, আর যদি যোগ দেওয়ার পরে বাড়ে তাহলে হবে প্লাস। এভাবে কেন হয়? কারণ যদি নতুন কেউ যোগ দেওয়ার পরে এভারেজ বাড়ে, তার মানে নিশ্চয়ই যে নতুন যোগ করেছে সে তার বেশি এভারেজ, মানে বেশি এজ নিয়ে এসছে। ওই জন্যই বললাম, যদি নতুন এভারেজ যোগ হওয়ার পরে যদি বেড়ে যায় তাহলে হবে প্লাস, আর যদি মাইনাস হয় তাহলে, মানে কমে যায়, তাহলে হবে মাইনাস। তো এরপরে হবে এন ইন্টু ডি। ডি মানে হচ্ছে এই যে নতুন এভারেজটা কত বাড়লো বা কমলো, আর এন মানে হচ্ছে আগে কতজন ছিল, প্রিভিয়াস, কতজন ছিল, প্রিভিয়াস মানে নাম্বার অফ পার্সেন্ট, প্রিভিয়াস পার্সেন্ট। তাহলে এই সূত্রে আমি যদি বসাই, নিউ এজ ইকুয়াল টু নিউ এভারেজ সমান কত, 13, আর যেহেতু এখানে বেড়েছে তার মানে এখানে প্লাস হবে, তো প্লাস এন ইন্টু ডি। এন মানে হচ্ছে আগে 50 জন ছিল, তাহলে 50 জন ইন্টু কত বেড়েছে, মানে 13 হয়েছে নতুন, আগে ছিল 12.9, তাহলে কত বেড়েছে 0.1, তাহলে এটা হয়ে যাবে 0.1। তাহলে এখানে দশমিক উঠে গেল, একটা জিরো কেটে গেল, তার মানে হবে 13 প্লাস 5, 18, 18 বছর হবে। সবাই এইটা মনে রেখো, যদি পরীক্ষায় আসে সবসময় এইটাতে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। নিউ এজ, যে নতুন আসবে তার এজ ইকুয়াল টু নতুন এভারেজ প্লাস মাইনাস আগের যতজন ক্যান্ডিডেট ছিল ইন্টু তাদের কত ডিফারেন্স হলো। আর প্লাস মাইনাসটা তো বলেই দিলাম, যোগ করার পরে যদি বাড়ে তাহলে প্লাস আসবে, আর যোগ হওয়ার পরে যদি বয়স কমে যায় এভারেজ, তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা যাওয়া যাক, টাইম নষ্ট করা যাবে না। একটা অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তাহলে এ ও বি প্রাপ্যর অনুপাত কত? এখানে কিছুই নেই, তো আমি আগে এখানে একটা জিরো কেটে নিই, বেকার আবার লিখবো না। এখানে একটা জিরো, এখানে একটা জিরো যদি কেটে নিই কোশ্চেনে, তাহলে পড়ে থাকলো 1200, 120 ইন্টু 5 মাসের জন্য কেটেছে, রেশিও 75 ইন্টু 4 মাসের জন্য কেটেছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবারে এটা কাটাকাটি করে নেবো, আর তাহলে 5 এটা কাটলে 15, আবার 15 এটা কাটলে 8, আর 4 2, তার মানে আলটিমেট আসছে এ ইস টু বি সমান 2:1। এটা হবে অ্যান্সার, কিছুই নেই, সোজা কোশ্চেন। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে। হরি একটি ঘড়ি 10% বিক্রি করলো ক্ষতিতে,
যদি সে আরো 50 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 4% লাভ হতো। তাহলে ঘড়িটার মূল্য কত? দেখো, এটা যদি ধরো সিপি হয়, তাহলে সে যখন 10% ক্ষতিতে বিক্রি করছে, এটা ধরো যদি 10% ক্ষতি হয়, আবার এটা তাহলে 8% লাভ। তাহলে এই যে ট্রাভেল করলো, এটা 10% মাইনাস আবার এটা +8, এই দুটো মানে কত? এই দুটো মানে হচ্ছে 18% গ্যাপ। এটা আছে 10, এটা আছে 8, তার মানে 18%। দেখো, এইটাই বলেছে যে 54 টাকা যদি বেশিতে বিক্রি করতো তখন 8% লাভ হতো। তার মানে এই 18%ই মানে হচ্ছে 54 টাকা। এখানে যখন বিক্রি করছিল তখন তার -10% ক্ষতি হচ্ছে, মানে -10% ক্ষতি হচ্ছে। আবার 54 টাকা যখন বেশিতে বিক্রি করবে তখন ডিরেক্ট একদম তার কস্ট প্রাইস পেরিয়ে এসে একদম এখানে চলে আসবে, তখন হয়ে যাবে কত? তা 8% লাভ হয়ে যাবে। তাহলে 18% মানে 54, 100% মানে কত? 300 টাকা। 18 মানে এটা তিন তিন গুণ করলে 54, তাহলে অ্যান্সার হয়ে যাবে 300 টাকা। ঠিক আছে, চলো এই অঙ্কটা করো। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ে এবং প্রস্থ 15% কমে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তো দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমি তো জানি সবাই সাকসেসিভ রুল, ডিসকাউন্টের যে যারা অঙ্ক করেছে তারা তো জানবেই। একটাই সূত্র মনে রাখতে হবে, যখনই একই পার্সেন্টেজ বাড়ে বা একই পার্সেন্টেজ কমে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল হোক যাই হোক, শতকরা যখন পরিবর্তন বলবে সেটা সমান ইকুয়াল টু হবে -x²/100। তাহলে এক্ষেত্রে এখানে বসিয়ে দেবো x এর মান 15, তাহলে -15² মানে 25, 225, 225/100, এটা পার্সেন্ট। তাহলে মাইনাসটা লিখছি না, কারণ মাইনাস ইন্ডিকেট করে হচ্ছে ডিক্রিজ। তাহলে এক্ষেত্রে ইনক্রিজ কখনোই হবে না, এই দুটো অপশনের মধ্যেই আসবে। তাহলে এটা একটু সিম্পলিফাই করে নিই। তাহলে এটা 25 9 225, আর 25 4 100, তার মানে আলটিমেট আসছে 2.14%। মাইনাস মাইনাস মানে এইটা ডিক্রিজ। এটা সবাই মনে রেখো, যখনই এরকম আসবে এইটাকে মনে রাখতে হবে, এটাকে মনে রেখে দিও। মনে রাখলেই অঙ্কটা 1 সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। একটি দ্রব্যের উপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? এটা সেই সাকসেসিভ ডিসকাউন্টেরই কোশ্চেন। এটা অনেকগুলো প্রসেস হয়, কেউ চাইলে রেশিও করতে পারো, কেউ চাইলে দুটো দুটো করেও করতে পারো। দুটো আগে এই দুটোকে করে তারপরে এটাকে করতে পারো। যেরকম সাকসেসিভ রুলস আশা করি জানো, দুটো থাকলে কি সূত্র হয়? দুটো থাকলে এ প্লাস, সরি, দুটো থাকলে সম্ভবত ছাড় যেহেতু বলেছে তাহলে না মাইনাস হবে, তাহলে এ মাইনাস বি প্লাস এ বি বাই 100 ইন্টু, সরি ইন্টু বলছি, এটা পার্সেন্ট। দুটো থাকলে এই প্রসেসে কাজে লাগবে। এবারে দুটো যখনই থাকবে, যে কোনো, যেহেতু এখানে তিনটে আছে, তাহলে কেউ চাইলে দুটো দুটো করে ক্যালকুলেট করতে পারো, অসুবিধা নেই। আগে এই সূত্রে ফেলে একবার 10 আর 20কে ক্যালকুলেট করবে, তারপরে আবার সেম ভাবে যেটা আসবে তার সাথে 30কে সেম ভাবে এই আবার প্রসেসে করবে। আরেকটা হচ্ছে ডিরেক্ট তিনটে থাকলে যে সূত্রটা হয় সেটা হচ্ছে -a -b -c প্লাস ab প্লাস bc প্লাস ca বাই 100 মাইনাস abc বাই 10,000। এটা হচ্ছে তিনটে থাকলে ডিরেক্ট বার করানোর সূত্র।
বা কেউ চাইলে এটা দুটো 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 করেও বার করতে পারো, কেউ চাইলে তিনটে করে বার করতে পারো, আর কেউ চাইলে রেশিও মেথডেও করতে পারো। তো আমরা এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু ইজি মানে একদম সহজ সহজ মানগুলো দেওয়া আছে, তো আমরা আর একটা জিনিস দেখো, সবগুলো অপশন কিন্তু দূরে দূরে আছে। তো আমরা এখানে ক্যালকুলেট না করে ডিরেক্ট অপশানের কে ফলো করব। তো একটু মানে কাছাকাছি, যেহেতু দেখো এবিসি বাই 10,000 মানটা খুবই নগণ্য হয়, একদম নগণ্য টাইপের, মানে খুব একটা পার্থক্য করে না এ। তো সেক্ষেত্রে আমরা শুধু এই পোর্শনটাকে ক্যালকুলেট করব, এই পোর্শনটাকে, তাহলেই পেয়ে যাব। তাহলে এর জায়গায় 10 বসাই, তাহলে এ 10, বি 20 আর সি হচ্ছে 30। এটা যোগ করলে আসবে 30, 20, 50, এক 60, তাহলে এটা চলে আসলো 60 প্লাস এবি মানে হচ্ছে 200। এটা এবি মানে 10 ইন্টু 200, 200 প্লাস বিসি মানে হচ্ছে 20 ইন্টু 30 মানে 600 প্লাস সিএ মানে হচ্ছে 10 ইন্টু 30 মানে 300 বাই 100। তাহলে ডবল জিরোগুলো কেটে দিই, তাহলে হয়ে যাবে 6 3 9 2 11। তাহলে 60 থেকে 11 বাদ গেলে 49। আর যেহেতু বললাম এবিসি বাই 10,000 খুবই নগণ্য, মানে পয়েন্টে আছে ওই পার্টটা, তাহলে আমার ওটা তো খুব একটা ফারাক করবে না, যেহেতু অপশানগুলো খুব দূরে দূরে আছে। তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে এইটা, 49-এর কাছে একটাই অপশান আছে। বলে দিলাম সূত্রটা, সবাই মনে রেখো, এটা আর এটা দুটোই সাকসেসিভের সূত্র। তিনটে থাকলে এইটা ডিরেক্ট, দুটো থাকলে এটা। এই অঙ্কটা কেউ চাইলে দুটো দুটো করেও করতে পারো, কিন্তু বেস্ট বেস্ট মেথড এইটা। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এটাও সাকসেসিভের অঙ্ক। দেখো 500 টাকার উপর 40% ছাড়, আবার 500 টাকার উপর পরপর 36 আর 4% ছাড়ে পার্থক্য কত? দেখো আমার যখন ডিরেক্ট 40% ছাড় দিচ্ছি, সেক্ষেত্রেও যে ডিসকাউন্টটা হবে, আবার 36 আর 4 দুবার সাকসেসিভ ডিসকাউন্ট দিলেও তার থেকে একটু বেশি ডিসকাউন্ট হবে। কারণ সেক্ষেত্রে -36, ওই যে সূত্রটা বললাম, -4 প্লাস 36 ইন্টু 4/100। তাহলে দেখো এটা তো কমন, এই 40 আর এই 40, তাহলে এইখান থেকে যখন এটা মাইনাস করব, বা এটা এইখান থেকে যখন এটা মাইনাস করে দেব, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে 40 আর এটা কেটে গেল, আলটিমেট পড়ে থাকে কত? 36 ইন্টু 4 মানে 1.44%। তাহলে এই পার্সেন্টটাই হচ্ছে যেটা দুটোর মধ্যে পার্থক্য করবে, এই জিনিসটাই। বাকিগুলো তো মাইনাস হয়ে যাবে। তো আমরা বের করব 500 ইন্টু 1.44/100। তাহলে কেটে যাও দুটো 200, আবার 1.44 মানে হচ্ছে ইন্টু 5 মানে হচ্ছে 5 4 20, 5 4 20 দুগুণ 22, 5 1 5 2 7, 7.2। অ্যান্সার আছে 7.2। ঠিক আছে, চলো, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আর যদি ভালো লাগে তো অবশ্যই বলবো ক্লাসটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে ওরাও উপকৃত হয়। আর আগেই তো আমি বলে দিয়েছি যে এই মকের পিডিএফ ফাইল বা ফাইলটা পেতে হলে অবশ্যই ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে ঢুকে সবাই নিয়ে নিও, বা অন্যান্য ক্লাসের আপডেট বা ভিডিওর জন্য ওখানে জয়েন হয়ে থাকতে পারো। তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং ধার্য মূল্য 25% কম। আচ্ছা,
তাহলে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ কত হবে। তো দেখো এখানে বলেছে যে ক্রয় মূল্য তার ধার্য মূল্যের থেকে 25% কম, আবার ডিসকাউন্ট বলে দিয়েছে 15। তো সবাইকে বলে দিই যে এই অঙ্কর ক্ষেত্রে দেখবে আমার এটাই কোনো কাজে লাগবে না, এটা কোনো কাজে লাগবে না, এটা বেকার। সবাই এই সূত্রটা মনে রেখো, এটা হচ্ছে শর্টকাট, সিপি বাই এমপি ইকুয়াল টু 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। এটা সবাই মনে রেখে দিবে, যখনই অঙ্ক আসবে ডিসকাউন্ট, মার্ক প্রাইস, প্রফিট আর কস্ট প্রাইস এগুলো কম্বিনেশন করে একটা অঙ্ক আসবে, তখনই এই সূত্রটা কাজে লাগাবে। তো আমি এই সূত্রটাই কাজে লাগাবো। দেখো 620 কোনো কাজে লাগবে না, তো 25% কম। কম মানে কি, এক্ষেত্রে বেশ মানে যদি মার্ক প্রাইসটা যদি 100 টাকা হয় তাহলে কস্ট প্রাইসটা কি হবে 75 টাকা, 25% কম। তার মানে এই দুটোর রেশিও কি হবে 25 4 100, 25 3 75। তার মানে আমি এটা এইখানেই বসাবো। তাহলে সিপি যদি 3 হয়, এমপি হবে 4। আবার কোশ্চেনে দেওয়া আছে দেখো ডিসকাউন্ট মানে 15%, তাহলে ডি মানে 15 বসাবো। 100 মাইনাস 15 করলে কত হবে 85। আবার এখানে 100 প্লাস পি, যাই আছে তাই বসাবো, মানে 6। তাহলে এবারে কোনাকুনি গুণ করব, গুণ করলে আসবে কত 300 প্লাস 3p ইকুয়াল টু 84 ইন্টু 4 মানে সরি 85 ইন্টু 4, 85 দুগুণে 170 ইন্টু 2 মানে 340। তার মানে আলটিমেট 3p মানে হচ্ছে 40, পি মানে হচ্ছে 13.13%। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে যখনই এইরকম টাইপের অঙ্ক আসবে এইটা মনে রাখবে, এটা মনে থাকলেই এই অঙ্কটা করতে এমন কিছু টাইম লাগবে না, আর এটা তো কোনো লাগবেই না, আমার যেহেতু রেশিওতে আছে আর লাগবে না। তো চলো পরের অঙ্কে, একটু স্পিডের অঙ্ক আছে, একটু তোমরা আগে এটা ট্রাই করো দেখি, তারপর আমি করাবো। তো চলো এটা করে নেওয়া যাক। একটি 70 মিটার লম্বা ট্রেন 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সময় লাগে। তো আমরা জানি যে ট্রেন যখন কোনো ব্রিজ পার করে তার মানে সে তার নিজের লেন্থকেও পার করবে প্লাস ব্রিজের লেন্থকেও পার করবে। তো এক্ষেত্রে টোটাল ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্সটা কত হবে না 105 প্লাস 70 মানে 175 মিটার। আবার দেখো এখানে স্পিড দেওয়া আছে আর তারপরে জানতে চাইছে কত সময় লাগবে, তাহলে টাইম মানে কি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স দেওয়া আছে 175 মিটার, কিন্তু দেখো বেগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তো এটাকে আমাকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে আগে লিখে নিই 75, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার কে আমরা মিটার পার সেকেন্ডে করতে হলে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে করে দিব 5/18, উপরে চলে যাবে তখন এখানে চলে আসবে। তাহলে এবার কাটাকাটি করব, 25 3 75, 25 7 175, 3 6 18, তাহলে হলো আলটিমেট 42/5 মানে 8.2 সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। চলো পরের কোশ্চেনে।
1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আবার 2টি মেশিন বসানো হলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় কম লাগে? এক্ষেত্রে তো আমরা এই সূত্রটা মনে রাখবো, আশা করি সবাই আশা করি জানো, তাও বলে দিই। M1 D1 T1 by W1 equal to M2 D2 T2 by W2। এটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবারে আমাদের এই ক্ষেত্রে অঙ্কে কি লাগবে না, যদি এম মেশিনকে আমরা এম ধরে নিই, তাহলে M1 T1 ইকুয়াল টু M2 T2। এবারে M1 এর মান দেওয়া আছে 16 ইন্টু 27, তাহলে 16 ইন্টু 27 ইকুয়াল টু আরো দুটো এক্সট্রা মেশিন বসানো আছে, আগে 16 ছিল, তাহলে 16 প্লাস 2 মানে 18 ইন্টু কত সময় লাগবে এটা আগে বার করবো। তাহলে এরকম কাটাকাটি করে নিন, 9 3 27, 9 2 18, আবার 2 8, তাহলে আলটিমেট T2 সমান 8 3 24 দিন। কিন্তু এখানে বলেছে যে একই সংখ্যক মেশিন আরো দুটো মেশিন বসালে কত সময় কম লাগবে। তাহলে আগে লাগতো 27 দিন, এখন লাগবে 24 দিন, তাহলে কত কম সময় লাগছে? 3 দিন কম সময় লাগছে। চলো, এটাও সেম, এটা তোমরা ট্রাই করে নিবে আশা করি, তাই করিয়ে দিই। যেটা আসলে একই জিনিস, সেই M1 দিয়েই আমি ডিরেক্ট করে দিচ্ছি এটা, বা তোমরা চাইলে এটা ঘরে করে নিতে পারো। এটার অ্যান্সার আসবে 14 ইন্টু 12 ইকুয়াল টু 8 দিনে কমপ্লিট করতে হবে। তাহলে টোটাল কত টিউবুলার লাগবে? 4 2 8, 4 3 12, 2 7 14। এখানে কত সময় লাগবে, কতজন লাগবে M2 জানতে চেয়েছে। তাহলে M2 সমান 21 জন, কিন্তু আগে 14 জন ছিল, তাহলে এক্সট্রা কতজন লাগলো না 7 জনকে লাগলো। কিছুই নেই, ওই আগের এই সূত্রটাতেই সব, এই সূত্র জানলেই সব অঙ্ক হয়ে যাবে, এটাও হয়ে যাবে। তো চলো আজকের মকের লাস্ট অঙ্কটা দেখে নেওয়া যাক। তোমরা একটু এই অঙ্কটা আগে ট্রাই করো, তারপর আমি করাচ্ছি। তো চলো, এখানে দেওয়া আছে যে 3 জন পুরুষ বা 4 জন মহিলা কোনো কাজ 15 দিনে করতে পারে। যদি 3 জন পুরুষ 9 দিন কাজ করে চলে যায়, তারপরে বাকি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে গেলে কতগুলো মহিলার প্রয়োজন হবে? আমাকে প্রথম জানতে হবে যে 3 জন পুরুষ 9 দিনে কাজ করে যাওয়ার পরে কত অংশ কাজ পড়ে আছে। তাহলে এখানে দেওয়া আছে যে 3 জন পুরুষ বা 4 জন মহিলা 15 দিনে কোনো একটা কাজ করতে পারে। তাহলে 3 জন পুরুষ, 3 জন ম্যান ইকুয়াল টু 4 জন ওমেন। তার মানে মেন আর ওমেনের রেশিও কি হবে? ওয়ার্ক মানে প্রফিসিয়েন্সি রেশিও 4:3, 4:3। তার মানে কোনো কাজ 15 দিনে করছে,
তার মানে টোটাল কাজ কত, টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু 15 দিনে করছে একটা পুরুষ, চারটা পুরুষ 4 এফিসিয়েন্সি নিয়ে, 15 4 60, 60 4 240, তাহলে টোটাল ওয়ার্ক 240। দেখবে লেডিসের ওমেনের ক্ষেত্রেও একই হবে, 15 ইন্টু 3 ইন্টু 4, সরি ভুল হয়েছে, সরি এটা তো তিনজন পুরুষ দেওয়া আছে, গুলিয়ে ফেলেছে। তো 3জন, তাহলে 15 4 180 টোটাল ওয়ার্ক। তো ওমেনের ক্ষেত্রেও দেখবে একই হবে, কারণ 15 দিন প্লাস 3জন ওমেন, 4জন ওমেন 3 এফিসিয়েন্সি নিয়ে করবে, সেও সেম ওয়ার্কই আসবে, তাহলে টোটাল ওয়ার্ক চলে আসলো। এবারে বলেছে 3জন ম্যান 9 দিনে 9 ডেজে টোটাল কত করবে, তাহলে তাদের যদি একটা মানুষের একটা লোকের এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে 3জনের কত 12, তাহলে 12 এফিসিয়েন্সি ইন্টু 9 দিন ধরে করেছে, তাহলে 12 9 108। তাহলে এই অংশটা হয়ে গেছে, তাহলে বাকি আছে কত না 180 মাইনাস 108। আশা করি এটা বুঝতে পারছো সবাই, কারণ 3জন মেল, একটা মেল যদি 4 এফিসিয়েন্সি করে, তাহলে 3জন মেল কত 12 এফিসিয়েন্সি করবে একদিনে, তাহলে 9 দিনে করবে 108। এবার ওটা আর পড়ে আছে কত না 72। এই 72টা 12 দিনে কমপ্লিট করবে মহিলার কতজন প্রয়োজন হবে, তাহলে 72টা করতে 3 এফিসিয়েন্সি মহিলাদের, 3 এফিসিয়েন্সি নিয়ে 12 দিন করবে, তাহলে কতজন মহিলার প্রয়োজন হবে, টোটাল এইটা বাকি আছে, 3 এফিসিয়েন্সি নিয়ে 12 দিনে করতে হবে, তাহলে 3 এফিসিয়েন্সি 12 দিনে কত 36, তাহলে 12 6 72 ইন্টু 2, তাহলে 2জন মহিলার প্রয়োজন হবে। একজন মহিলা যদি 3 এফিসিয়েন্সি হয়, তাহলে সে 12 দিনে 36 এফিসিয়েন্সি দিতে পারবে, তাহলে বাকি আছে 72, তাহলে 2জন মহিলা হলে হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। তো আশা করি মকটা সবার কাজে লাগবে, প্র্যাকটিসের জন্য। তো এই মকটা এই পর্যন্তই থাক, এরপরে মক 2 নিয়ে আবার আসবো, তখন কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এইরকম লেভেলেরই কোশ্চেনই আসবে আশা করি এসএসসি গ্রুপ সি থেকে। মকটা এই পর্যন্তই। মকের কোশ্চেনগুলো বা আমার করা সলিউশনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে করে জানাও তোমাদের কেমন লেগেছে, এবং অবশ্যই পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশান পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আজকে এটা এই পর্যন্তই থাক, পরে মক 2তে আবার দেখা হবে। গুড বাই।